আচ্ছা, লরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে উনি নতুন একটা রিলেটিভিস্টিক টার্ম নিয়ে আসেন, যে টার্মগুলো অ্যাড করার ফলে যে কোনো ইসের ক্ষেত্রে, যে কোনো রেফারেন্স ফ্রেমের ক্ষেত্রে ইগুলা সেম হয়ে যায়, মানে ফিজিক্সের যে ল গুলো আছে সেগুলো সেম হয়ে যায়, এবং লাইটের যে ভেলোসিটি সেটাও হচ্ছে সেম হয়ে যায়। এবং সেই রিলেটিভিস্টিক ফ্যাক্টরটা কি? √1/v²/c²। √1/v²/c²। দেখো, যদি কখনো আমার ভেলোসিটি না থাকে, মানে কোন একটা জিনিস রেস্ট অবস্থায় থাকে, তাহলে v এর মান কত হবে? 0। শূন্য। তাহলে শূন্য। 0 হইলে v²/c² মান 0। তো 1 মাইনাস 0 মানে 1। 1 কে রুট করলে কি হবে? একই 1। একই মান হয়ে যাচ্ছে। আবার তোমার যদি ভেলোসিটি একটা থাকে, তাহলে সেই ভেলোসিটি একটা নির্দিষ্ট মান এসে এখানে একটা পরিবর্তন হয়ে যাবে। তার মানে ফিজিক্সের লটা কিন্তু সবসময় সেমই থাকতেছে, কিন্তু তোমার ভেলোসিটি মানের পরিবর্তনের সাথে সাথে তোমার হয়তো ডিসপ্লেসমেন্ট বা বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে। স্যার ফ্যাক্টরদের যে কোনো সূত্রকে যদি ভাগ করি তাহলে ওই সূত্রই থাকবে আর কি। হ্যাঁ, সূত্রটা সেমই থাকবে, কিন্তু তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। স্যার সংশোধনটা কিসের প্রেক্ষিতে নিয়ে আসেন? সংশোধনটা যে প্রেক্ষিতে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে কি, যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে বলা হয়েছে যে ফিজিক্সের সব ল সব রেফারেন্স ফ্রেমে এক হবে। কিন্তু আমরা গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে দেখতাম যে ফিজিক্সের সব ল সব রেফারেন্স ফ্রেমে এক না, এক এক রেফারেন্স ফ্রেমের জন্য এক এক রকম। তো ওই জিনিসটা আনার জন্য, যে সব রেফারেন্স ফ্রেমে যে আমরা একটা সেম ল বা একটা কমন ল ইউজ করতে পারি কিনা, সেটার জন্য এই ট্রান্সফরমেশনটা নিয়ে আসছে, মানে এই আপডেটটা নিয়ে আসছে। এবং সেই আপডেট আনার জন্য উনি যেটা করছে, এখানে একটা রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করছে, যে লাইটের ভেলোসিটির সাথে নরমাল ভেলোসিটির যে সম্পর্ক সেটার উপর বেস করে একটা রিলেটিভিস্টিক ফ্যাক্টর অ্যাড করে দিয়েছে। সেটা মানে এক্স অ্যাক্সিস বরাবরও করছে, টাইমের ক্ষেত্রেও করছে। ঠিক আছে, এই দুইটা জায়গায় করছে। স্যার ফ্যাক্টরটা উনি পাইলো কিভাবে আর কি, মানে কিভাবে আর কি প্রমাণটা? এটা তো মানে রিসার্চের বিষয়, বা এটা হচ্ছে প্রমাণ করা যায়। ঠিক আছে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে তুমি যদি করো, মানে প্রসেস বাই প্রসেস যাইতে থাকো, তাহলে এখানে নিয়ে আসা যায়। তো ওইটা যদি দেখতে চাও, তাইলে যে আমি তোমাদেরকে একটা বইয়ের রেফারেন্স দিছিলাম না, মডার্ন ফিজিক্স, বেইচারে একটা বইয়ের রেফারেন্স দিছিলাম, জি স্যার। ওই বইটা দেখতে পারো। হ্যাঁ, তুমি যদি এই প্রুফ গুলা দেখতে চাও, যে এই প্রুফ গুলা কিভাবে আসে, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে এই প্রুফ গুলা কিভাবে আসে, মডার্ন ফিজিক্স একটা বই আছে, সেটা রাইটার হচ্ছে আর্থার ওয়েইজার। অনলাইনে সফট কপি পাবা, যদি না পাও আমাকে বইলো, আমি হচ্ছে গুগল ক্লাসরুমে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ওকে স্যার। তো এখানে লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন কি, এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস বিটি √1 - v²/c², ওয়াই প্রাইম সমান সমান ওয়াই, জেড প্রাইম সমান সমান জেড, আর টি প্রাইম সমান সমান t minus bx/c² √1 - b²/c²। এই চারটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশন। আর ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন যদি বের করতে হয়, তখন এক্স ওয়াই জেড আর টি এর মান বের করতে হবে। স্বাভাবিকভাবে এটা জাস্ট উল্টে যাবে, এক্স সমান সমান হবে এক্স প্রাইম প্লাস বিটি √1 - b²/c², আর ওয়াই জেড তো একই, টি প্রাইম হবে কি, টি প্রাইম সমান মানে টি হবে কি, টি সমান সমান টি প্রাইম প্লাস bx/c² ডিভাইডেড বাই √1 - b²/c²। তো লরেন্স ট্রান্সফরমেশন বা ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশন গুলাই আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এই ইকুয়েশন গুলা সামনে আমাদের কাজে লাগবে। কাজে লাগবে কিভাবে? লরেন্স ট্রান্সফরমেশনের মানে তিনটা কনসিকুয়েন্স আছে, ফলাফল আছে। একটা ফলাফল কি, একটা ফলাফলকে বলা হয় লেন্থ কন্ট্রাকশন, আর একটা হচ্ছে টাইম ডাইলেশন, আর একটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে একটা ফলাফল আছে। তো এর মধ্যে লেন্থ কন্ট্রাকশন আর টাইম ডাইলেশন, এই দুইটা জিনিস আমরা পড়বো, এবং সেইখানে এই লরেন্স ট্রান্সফরমেশনের এই 1 নাম্বার আর 3 নাম্বার বা লরেন্স ট্রান্সফরমেশন বা ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশন গুলো আমাদের দরকার হবে। এই জন্য এই ইকুয়েশন গুলো অবশ্যই মনে রাখতে হবে। তো
এরপর যদি আমরা লরেন্স ট্রান্সফরমেশনের যে কনসিকুয়েন্স আছে, তো তার মধ্যে একটা কনসিকুয়েন্স হচ্ছে কি লেন্থ কন্ট্রাকশন, এইখানটাতে যাই। সেখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমি তোমাদের একটা গল্প টাইপের বলি। সেটা হচ্ছে এরকম যে ধরো তোমার কোন একটা ফ্রেন্ড, সে তোমার সাথে দেখা করতে আসছে, সে তার একটা গাড়ি নিয়ে আসছে, ঠিক আছে, একটা বড় সুন্দর গাড়ি নিয়ে আসছে। তা আসলো, তোমার সাথে কথাবার্তা হইলো, পরে তারপর সে হচ্ছে চলে যাচ্ছে, সুন্দর গাড়ি নিয়ে এসে চলে গেল। তো সে যখন সামনে যাওয়া শুরু করছে, তুমি দেখা শুরু করলা যে তার গাড়িটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। সে যেহেতু গাড়িটা অনেক ভালো, অনেক বেশি স্পিডে যাচ্ছে, গাড়িটা অনেক ছোট হয়ে গেছে। তখন তুমি তোমার ফ্রেন্ডকে ফোন দিলা, ফোন দিয়ে বললা যে তোমার গাড়িটা তো দেখতে আগের চাইতে অনেক ছোট লাগতেছে। তো এটা কি হয় কিনা? স্যার পাস দিয়ে ক্রস করার সময় তো মনে হয়। তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় হচ্ছে যে লেন্থ কন্ট্রাকশনের কারণে। তো রিলেটিভিটি এরকম অনেকগুলা মজার মজার গল্প আছে, এটা স্যার একটা। একটু বাঁকাও তো মনে হয়, একটু বেঁকে যায় এরকম মনে হয়। হ্যাঁ, একটু বেঁকে যায় সেরকম মনে হয়। তারপর আমরা যখন এই যে আহ, আকাশে প্লেন দেখি, প্লেন গুলাকে অনেক ছোট দেখি। ছোট দেখার দুইটা কারণ আছে। একটা কারণ হতে পারে যে ওই আমরা যেহেতু চোখ দিয়ে দেখি, তো ওইটার অবস্থানের উপর ডিপেন্ড করে ওইটার আহ ওইটার একটা পরিবর্তন হয়ে যায়, কি বলে উম বিম্ব, ওইটা বিম্বের আকার ছোট হয়ে যায়, সেটা একটা ব্যাপার হইতে পারে। আর একটা ব্যাপার কিন্তু অবশ্যই আছে, সেটা হচ্ছে একটা জিনিসের ভেলোসিটি যখন অনেক বেশি থাকে, তখন অনেক বেশি ভেলোসিটিতে ওইটা চলার কারণে, বা লাইটের ভেলোসিটি কাছাকাছি ভেলোসিটিতে ওইটা চলার কারণে ওইটার লেন্থটা হচ্ছে অরিজিনাল লেন্থের চাইতে অনেক বেশি ছোট মনে হয় আমাদের কাছে। সো এই কনসেপ্টটাকেই বলা হয় লেন্থ কন্ট্রাকশন, ঠিক আছে? সো লেন্থ কন্ট্রাকশন ইজ দ্য ফিজিক্যাল ফেনোমেনন অফ এ ডিক্রিজ ইন লেন্থ। তাহলে যেগুলো স্পিড থাকে ভেলোসিটি নাই ওইগুলাকে ছোট মনে হয় কেন? কোনগুলোর ভেলোসিটি নাই? স্যার যেগুলো স্থির থাকে, যেমন দূরে যদি আমরা একটা গাছ দেখতে পারি, ওটাও তো স্যার আকারের থেকে অনেক ছোট দেখা যায়। ওটা তো মানে স্যার স্থির থাকে। স্যার এটা কি আচ্ছা, ডায়ামিটারের জন্য হয়? না না, ওইটা ডায়ামিটারের জন্য হয় না। ওইটা তোমরা ওই যে ইন্টারমিডিয়েট লেন্সের বিভিন্ন অবস্থানে থাকার কারণে, মানে ধরো এই হচ্ছে একটা লেন্স, এই লেন্সের পাশে বিভিন্ন অবস্থানে থাকার কারণে বিম্বের অবস্থান বিভিন্ন রকম হইতো না? যে কি ছিল, যে এখানে একটা ফোকাস ছিল, এইদিকে ছিল একটা বক্রতার ব্যাসার্ধ, আর এইদিকে ছিল অসীম। তো অসীমে থাকা যে কোনো বস্তু, অসীমে থাকা যে কোনো বস্তুর জন্য বিম্বের অবস্থান কেমন হইতো মনে আছে? অসীমে থাকলে স্যার এটা ক্ষুদ্র দেখা যাবে, এরকম একটা জিনিস সর্বাকৃতি। ছিল, 1 2 3 4 5 6। স্যার বাস্তব অসীম, হ্যাঁ, বাস্তব অবস্থানে তো থাকা লাগবে। না না, মানে অসীমে একটা বস্তু থাকতেই পারে, বাস্তবে থাকতে পারে। তো এই যে এরকম বিভিন্ন অবস্থানে, মানে অসীমে বা হচ্ছে বক্রতা ব্যাসার্ধে বা ফোকাসে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেই সব বস্তুর জন্য কোন একটা মানে বিম্বের বিভিন্ন অবস্থান তৈরি হইতো। তো অসীমে যদি কোনো বস্তু থাকতো, সেই বস্তুর বিম্ব তৈরি হয় কোথায়? বিম্ব তৈরি হইতো হচ্ছে ফোকাসে, ফোকাসে বিম্ব তৈরি হইতো। তো এবং সেটার মানে হবে কেমন, সেটার যে বিবর্ধন, বিবর্ধন একটা ছিল না, বিবর্ধন এম দিয়ে প্রকাশ করতো। সেটা ছিল এরকম যে 1 ডিভাইডেড, এখানে যেটা হবে 1/5, মানে ওটা আগে যে অবস্থান ছিল সেটা 5/1 হয়ে যাবে। তো তুমি যখন অনেক দূরে একটা বস্তু দেখো, সেই বস্তুটাকে তুমি অনেক কর্বিত আকারে দেখো। তো এটা একটা কারণ। এগুলো পড়ো নাই ইন্টারমিডিয়েটে? জি স্যার করছি। জি স্যার পড়ছি, বাট হালকা হালকা ভুলে গেছি স্যার। আচ্ছা, সো লেন্থ কন্ট্রাকশন হচ্ছে একটা ফিজিক্যাল ফেনোমেনন, যে ফেনোমেননে কি হয়, কোন একটা অবজেক্টের লেন্থে তার অরিজিনাল লেন্থের চাইতে ডিক্রিজ হয়েছে বলে আমাদের কাছে মনে হয়, একটা অবজারভারের কাছে সেটা মনে হয়।
ঠিক আছে? তো এবং this length contraction arises due to the fact that the speed of light in a vacuum is constant in any frame of reference. এখন ধরে নাই যে এখানে একটু একটা জিনিস বোঝার ব্যাপার আছে, যে অনেক সময় আমাদের একটা কনফিউশন হয়। কনফিউশনটা হচ্ছে এরকম যে আমরা মনে করি যে যদি কোনো একটা ফ্রেম ভেলোসিটিতে থাকে তাহলে সেই ফ্রেমেই সবসময় লেন্থ ছোট মনে হবে, এরকম একটা ব্যাপার আমাদের অনেকের ধারণার মধ্যে আছে। ব্যাপারটা ওইরকম না, ব্যাপারটা হচ্ছে দুইটা ফ্রেমের মধ্যে যদি ভেলোসিটি পার্থক্য থাকে তাহলে যে কোনো ফ্রেমের ক্ষেত্রেই লেন্থ ছোট মনে হতে পারে। এবং ছোট মনে হবে মানে ব্যাপারটা কেমন, যে ধরো যে ফ্রেমে অরিজিনাল অবজারভার থাকবে তার কাছে অরিজিনাল লেন্থ মনে হবে, আর যে ফ্রেমে অরিজিনাল অবজারভার থাকবে না তার কাছে মনে হবে যে সেটা একটু কাহিনী আছে। জিনিসটা কেমন, ধরো যে আমাদের দুইটা ফ্রেম আছে, ধরে নেই এস প্রাইম একটা ফ্রেম আছে আর এস একটা ফ্রেম আছে। তো এর মধ্যে এস প্রাইম ফ্রেমের মধ্যে একটা রড আমি রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা এস প্রাইম ফ্রেম। এস প্রাইম ফ্রেমের মধ্যে একটা রড আমি রাখছি, যে রডের লেন্থ হচ্ছে কি এখন একটা জিনিস বলো, যে ফ্রেমের মধ্যে রড আছে বা যে কোন একটা ম্যাটার আছে সেই ফ্রেমে থাকা কোন অবজারভার ওই রডের যে লেন্থ দেখবে সেটা কি অরিজিনাল লেন্থ নাকি সেটা হচ্ছে কন্ট্রাক্টেড লেন্থ, কোনটা মনে হবে তার কাছে? ওই ফ্রেমে থাকবে লোকটা। হ্যাঁ, অরিজিনাল তো মনে হয়। অরিজিনাল লেন্থ মানে যে ফ্রেমে রডটা আছে সেই ফ্রেমের অবজারভার যেটা দেখবে সেটা হচ্ছে আমার প্রপার লেন্থ, ঠিক আছে? সেটা হচ্ছে প্রপার লেন্থ, এবং প্রপার লেন্থ হচ্ছে এল নট। এল নট সমান সমান কি হবে, x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, সেটা হচ্ছে প্রপার লেন্থ। এখন ওই ফ্রেমটাকে আরেকজন অবজারভার অন্য একটা ফ্রেম থেকে দেখতেছে, ওই ফ্রেমটাকে আরেকজন অবজারভার অন্য একটা ফ্রেম থেকে দেখতেছে, সেটা হচ্ছে এস ফ্রেম। স্যার এটাতে ভেলোসিটি থাকবে না? হ্যাঁ, যে ফ্রেমে ভেলোসিটি নাই আর এটার মধ্যে ভেলোসিটি আছে, সে যেটা আচ্ছা সে যেটা দেখতে পারবে তার কাছে সে যে লেন্থটা দেখবে সেটা কিন্তু অরিজিনাল লেন্থ না, মানে প্রপার লেন্থ না, ঠিক আছে? সে যেটা দেখবে সেটা কিন্তু প্রপার লেন্থ না। সে যেটা দেখবে সেটা হচ্ছে এরকম যে নর্ম এল ইজ ইকুয়াল টু, সে তখন দেখবে x2 মাইনাস, কন্ট্রাক্টেড দেখতেছে। হ্যাঁ সে কন্ট্রাক্টেড দেখবে x2 মাইনাস x1, ঠিক আছে? এল নট হচ্ছে x2 প্রাইম মাইনাস x1 প্রাইম, আর এল হচ্ছে x2 মাইনাস x1। এখন আমাকে বলো এটা হচ্ছে প্রপার, এটা প্রপার, আর এটা হচ্ছে কন্ট্রাক্টেড লেন্থ, ঠিক আছে? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে ফ্রেমে আমার অবজেক্ট আছে বা যে জিনিসটা আমি অবজার্ভ করতেছি সেই ফ্রেমেই যদি কোনো অবজারভার থাকে তাহলে সে যেটা দেখবে সে দেখবে হচ্ছে অরিজিনাল লেন্থ। আর অন্য ফ্রেম থেকে যে অন্য একটা ফ্রেম, যে ফ্রেমটা ওই আগের ফ্রেমের সাথে একটা ভেলোসিটি পরিবর্তন আছে, এইরকম আরেকটা ফ্রেম থেকে অন্য কেউ যখন কিছু একটা দেখবে, সে যখন দেখবে তার কাছে সেটা কন্ট্রাক্টেড লেন্থ মনে হবে, ঠিক আছে? এখন অ্যাকর্ডিং টু লরেন্স ট্রান্সফরমেশন আমরা x1 প্রাইমের মান আর x2 প্রাইমের মান জানি, তাই না? So according to Lorentz transformation, x1 prime সমান সমান x minus vt root over 1 minus b square by c square, আর x2 prime সমান সমান x2 minus vt root over 1 minus b square by c square। এখন এই দুইটার মান আমি যদি এই ইকুয়েশনটাতে বসাই, এই উপরে ইকুয়েশনটাতে বসাই, এখানকার ক্যালকুলেশন খুবই সহজ। উপরেরটাতে যদি বসাই তাহলে কি হবে, x2 minus x1 prime whole square। সো এটা কি করে দিব আমি না এমনিতেই বুঝতেছি? বুঝা যাচ্ছে। বোর্ডে দেখাইতে হবে। নিচে লসাগু তো সেম, উপরে জাস্ট হ্যাঁ বসে দিতে হবে। root over v square minus c square
উপরে কি হবে x2 মাইনাস বিটি মাইনাস x1 প্লাস বিটি, সো মাইনাস বিটি প্লাস বিটি বাদ, তো থাকতেছে কি x2 মাইনাস x1। আমরা আবার কি বলছি যে x2 মাইনাস x1 সমান সমান কি l, এল তাহলে কি হবে l নট সমান সমান l ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো l সমান সমান কি হবে, l সমান সমান l নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। কিন্তু এইটুকুই কাহিনী না, কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে এখন আমাকে বলতে হবে l বড় না l প্রাইম বড়, কোনটা বড়, মানে l বড় না l নট বড়? এল নট বড় স্যার, যেহেতু গুণ আকারে আছে। l নট বড়। সবার কাছে কি মনে হয় l নট বড়? থিওরিটিক্যালি কিন্তু l নট বড়, তাই না? থিওরিটিক্যালি আমাদের l নট বড়, কিন্তু ম্যাথমেটিক্যালি কোনটা বড় একটু দেখো তো। স্যার আমি রুটের মধ্যে যদি কোনো রাখি, একটা মান রাখি, তো ওই ক্ষেত্রে তো একটা মান আসছে দশমিক হলেও, ওই ক্ষেত্রে এল নটের সাথে গুণ করলে এল এর থেকে বড় হয়ে সেটাই হচ্ছে দেখতে হবে যে রুট 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার, এই মান, এইটার মান সব সময়ই কিন্তু 1 এর চেয়ে ছোট হবে, কারণ ভি এর ভেলোসিটি কোনোদিনও সি এর সমান হবে না। আমরা জানি যে লাইটের ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, এর চাইতে বেশি ভেলোসিটি হওয়া পসিবল না, বা এর সমান ভেলোসিটি হওয়াও পসিবল না। সো ভি এর মান সবসময় সি এর চাইতে ছোট, তার মানে এটা সবসময় কি হবে, একটা দশমিক হবে। তো একটা দশমিককে যদি 1 থেকে বিয়োগ করি তাহলে সেটাও একটা দশমিক হবে, সেটাকে যদি আবার রুট করি তাহলে সেটা কি হবে, আরেকটা দশমিক হবে। দশমিক হবে। তো যে কোনো দশমিককে যদি আমি একটা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কি সেটা কি ছোট হবে না? এটা হবে 5/10, মানে হাফ। ঠিক আছে, তার মানে এই এল নটটা কি, এল নটটা হচ্ছে আমার 5 আর এলটা হচ্ছে আমার হাফ। তার মানে সব সময় এল নট হচ্ছে বড় আর এল হচ্ছে ছোট। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে আমার প্রপার লেন্থটা হচ্ছে এল, আর প্রপার লেন্থ না সেটা হচ্ছে কন্ট্রাক্টেড লেন্থ, সেটা হচ্ছে এল। মানে প্রপার লেন্থ হচ্ছে এল নট আর কন্ট্রাক্টেড লেন্থ হচ্ছে এল। সো আমি বলতে পারি দ্য লেন্থ অফ দ্য রড appears to be contracted according to the observer in the reference frame S. S ফ্রেমের যে অবজারভার সে এর লেন্থটাকে, মানে রডের লেন্থটাকে ছোট দেখবে নরমাল যে লেন্থ আছে তার তুলনায়। ক্যালকুলেশন খুবই সহজ, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে কনসেপ্টটা বুঝতে হবে। এখানে দেখো একটা ম্যাথ দেয়া আছে, the proper length of a rod is 5 meter. What would be its length for an observer if it is moving related to him in a direction parallel to its own length with velocity 0.8 c? বলা হয়েছে যে একটা লেন্থে, একটা রডের প্রপার লেন্থ হচ্ছে 5 মিটার। এটার হোয়াট উড বি ইটস লেন্থ, এটার লেন্থ কত হবে ফর অ্যান অবজারভার, একজন অবজারভারের ক্ষেত্রে, if it is moving relative to him in a direction parallel to his own length with velocity 0.8 c। মানে 0.8 c ভেলোসিটিতে যদি চলে তাহলে এই লেন্থটা কত মনে হবে। তো আমরা এখান থেকে বুঝতেই পারতেছি এল নট হচ্ছে 5 আর ভি এর ভেলোসিটি হচ্ছে 0.8 সি। সো সি সি কাটা যাবে, সো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যায় 3। স্যার এই সূত্রের সাথে আমার যে আইনস্টাইন একটা থিওরি মানে ই করছিল, এক্সপেরিমেন্ট করছিল স্যার, ট্রেনের গতি নিয়ে, এটা খুব সম্পর্কিত লাগতেছে। হ্যাঁ, ট্রেনের মানে টাইম ডাইলেশন নিয়েও আমাদের একটা ফর্মুলা আমরা পড়বো এরপরে। আচ্ছা, 2 নম্বর ম্যাথটা দেখি। বলা হয়েছে মুভিং উইথ ভেলোসিটি সি, যদি সি ভেলোসিটিতে যায়, একটু আগে আমি বলতেছিলাম যে কোন একটা জিনিস সি ভেলোসিটিতে যাইতে পারে না। যদি সি ভেলোসিটিতে যায় তাহলে কি হবে, উপরেও সি নিচেও সি, সি সি কাটা থাকবে কি 1, মানে হ্যাঁ 1, 1 মাইনাস 1 কত 0, তাহলে লেন্থ কত হয়ে যাবে 0। তার মানে কোন একটা বস্তু যদি সি ভেলোসিটিতে চলে তাহলে সেই বস্তুটার লেন্থ থাকবে না, মানে সেই বস্তুটা আমরা দেখতে পারবো।
বুঝতে পারছো? দেখতে পারবো না। না না, সে বলছো লেন্থই নাই। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে what would be its length for an observer who is himself moving along it? বলা হয়েছে what would be its length, এর লেন্থটা কত হবে for an observer, একজন অবজারভারের ক্ষেত্রে who is himself moving along it, মানে একটা একই তো থাকবে। একটা রড যে ভেলোসিটিতে চলতেছে, একজন অবজারভার ওর সাথে সাথে সেম ভেলোসিটিতে চলতেছে, তখন লেন্থ কত মনে হবে? সেম। সেমই মনে হবে, কারণ কি তাদের মধ্যে কোনো ভেলোসিটি পার্থক্য নাই। পার্থক্য নেই। আচ্ছা, তাহলে দেখো তখন কি ভেলোসিটি ভি সমান সমান কি, ভেলোসিটি পার্থক্য হচ্ছে শূন্য, তাহলে শূন্য হইলে শূন্য শূন্য হয়ে যাবে, যা আছে তাই। বুঝতে পারছো? জি স্যার। এরপর মানে আরেকটা ম্যাথ আছে, বলা হয়েছে হাউ ফাস্ট এ রকেট শিপ to go relative to an observer for its length to be contracted 99% of its original length when at rest. আচ্ছা, বলা হয়েছে যে একটা রকেটের লেন্থ যদি এমন হয় যে তার লেন্থটা হচ্ছে অরিজিনাল লেন্থের 99% হবে, কত ভেলোসিটিতে চলবে? ধরো অরিজিনাল লেন্থ হচ্ছে তার কোন একটা, আমি দেখতে পাচ্ছি যে তার যে লেন্থ আছে সেই লেন্থের তুলনায় এখন যে লেন্থ সেটা হচ্ছে 99%, মানে 1% লেন্থ কমে গেছে। তো এরকম যদি আমাদের কাছে মনে হয়, তাহলে সেই রকেটের ওই সময়ের ভেলোসিটি কত থাকবে সেটা বের করতে হবে। তার মানে তোমার বের করতে হবে ভি এর মান, ভি এর মান বের করতে হবে। এখানে এল সমান সমান 99% অফ এল নট, সো এল ডিভাইডেড বাই এল নট সমান সমান 99.99 আর কি। সো এল ডিভাইড বাই এল নট থেকে এখানকার মান পেয়ে যাবা, সি এর মান জানো, ভি এর মানটা বের করতে হবে, পারবো না এটা? জি স্যার পারবো। তাহলে ম্যাথ গুলা করে ফেলো। এখন তো টাইম ডাইলেশন শুরু করার সময় নাই, তোমাদের যেহেতু একটা ক্লাস আছে, নেক্সট ক্লাসে আমরা টাইম ডাইলেশন শুরু করে পরবর্তী টপিকে চলে যাব। ওকে স্যার। তারিখ কত? 25। শিহাব কবির, মুক্তাদির হোসেন, জাহিদ হাসান খান,